বন্ধুরা, কৈলাস যাত্রার গত দুটি পর্বে দেখেছেন আমি কিভাবে কাঠমান্ডু পৌঁছাই ও কাঠমান্ডুর কয়েকটি দর্শনীয় মন্দির। আজ থাকছে কাঠমান্ডু থেকে নেয়ালাম যাত্রা। নেয়ালাম তিব্বতের একটি ছোট শহর। এই ভিডিওতেই আমি শেয়ার করছি কাঠমান্ডু থেকে নেয়ালাম পৌঁছানোর রাস্তাঘাটের অবস্থা, কাঠমান্ডু থেকে নেয়ালাম পৌঁছাতে কতক্ষণ সময় লাগলো, এ পথে যেতে কি কি সমস্যার সম্মুখীন হলাম, কোন বর্ডার দিয়ে আমি চীনে প্রবেশ করলাম, চায়না ইমিগ্রেশন, সবই থাকছে। আজ 3 সেপ্টেম্বর 2025, কৈলাস যাত্রার তৃতীয় দিন, সকাল 5টা। চলে এসেছি হোটেলের পার্কিং প্লেসে। দেখছি বাসও চলে এসছে। আমরা প্রায় 60 জন তীর্থযাত্রীর একটা দলের জন্য আছে 3টি বাস। আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। আমি চললাম বাসের দিকে। দেখছি এই বাসে যাত্রীর সংখ্যা কম, তাই এই বাসটিকেই বেছে নিলাম। অন্য দুটো বাসে একটি সিটও ফাঁকা নেই। আমার কাছেই বসছেন রমেশ ভাই। ইনি একজন নেপালি। সকাল 5:55 বাস ছাড়ল। মহাদেবের নাম নিয়ে সকালের কাঠমান্ডু শহরকে দেখতে দেখতে চলেছি। এখন আমরা পশুপতিনাথ মন্দিরের কাছে। কালই বাবাকে দর্শন করেছি এবং বাবার কাছ থেকে কৈলাস যাত্রার অনুমতি নিয়েছি। কিছু দূর যাওয়ার পরই বাসে উঠলেন হর মহাদেব, নমস্তে। এই যে আমরা চলেছি, ইনি আমাদের গাইড স্টাফ আর কি সবকিছু। আমরা এখন ভক্তপুর জেলায়। কাঠমান্ডু থেকে চলে এসেছি প্রায় 25 কিলোমিটার। এতক্ষণ পর্যন্ত রাস্তা ছিল বেশ ভালোই। সবাই পাহাড়ি পথ শুরু হচ্ছে, রাস্তাও তার প্রকৃতি পাল্টাচ্ছে। শহরের দিকে রাস্তা ঠিকঠাক থাকলেও এদিকে রাস্তার অবস্থা বেশ খারাপ। রাস্তা খানাখন্দে ভরা। ক্যামেরাটাও ঠিক মতো ধরতে পারছি না, হাত কাঁপছে। রাস্তার অবস্থা যাই হোক, পথের শোভা খুবই মনোরম। ভক্তপুর থেকে প্রায় 8-10 কিলোমিটার আসার পর এখন দেখছি রাস্তার অবস্থা কিছুটা ভালো। আমরা প্রায় চলে এসেছি কাঠমান্ডু থেকে 35 কিলোমিটার পথ। এখানে এসে বুঝতে পারছি বাস এখন ক্রমশ উঁচুর দিকে উঠছে। আমরা যত উঁচুর দিকে উঠছি ততই পরিবেশটা মনোরম হচ্ছে। সকাল 8:30 বাস থামল। এখানেই আমরা করব পাতরাস। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। সকালে হোটেলেই পাতরাস দিয়ে দিয়েছিল।
তখন আমি পাতরাসের প্যাকেট নিইনি বা নেওয়া হয়নি। তবে এর জন্য আমার তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ এখানে এসে আমি খেলাম রুটি তরকারি। রুটি খাওয়ার পর এখন খাচ্ছি চা। পাতরাস নিতে শুধু আমারই যে ভুল হয়েছে এমন নয়, দেখছি আরও 4-5 জন আমার মতো ভুল করেছে। তবে এখানে গরম গরম রুটি তরকারির পাতরাস ভালোই ছিল। প্যাকেট পাতরাসে ছিল 2 পিস পাউরুটি, আপেল, কলা, লেবু, জুস, কেক আরও অন্যান্য খাবার। যাই হোক, এ সুন্দর পরিবেশে চা পান করতে করতে ঘুরছি, ভালোই লাগছে। নেপালের এই স্থানটার নাম আমি জানি না, কারুর কাছে জিজ্ঞাসাও করা হয়নি। তবে এটা বলতে পারি, স্থানটা নেপাল ও তিব্বতের বর্ডারের মাঝামাঝি। এই স্থান থেকে বর্ডারে যেতে প্রায় সময় লাগবে 2 ঘন্টা। আর মাত্র 2 ঘন্টা পরই পার করব বর্ডার। বর্ডার পারের সেই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তিব্বতে পৌঁছানোর কথা ছিল রাসোয়াগাধি বর্ডার দিয়ে। এই বর্ডার দিয়ে আমরা পৌঁছাবো কেরঙে, কিন্তু বন্যার কারণে প্রায় মাস দেড়েক আগে ওই বর্ডার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যে ফ্রেন্ডশিপ ব্রিজ ছিল সেটাও ভেঙে যায়। তাই আমরা তিব্বতে প্রবেশ করছি অন্য একটি বর্ডার দিয়ে। আমরা আজ তিব্বতে পৌঁছাবো কোদারি বর্ডার দিয়ে। এই কোদারি বর্ডারের অপর নাম তাতোপানি বর্ডার। রাসোয়াগাধি বর্ডারে সেতু তৈরির কাজ প্রায় 60% শেষ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই আশা করি ওই বর্ডারও খুলে যাবে। 2015 সালের ভূমিকম্পের আগে কোদারেই ছিল নেপাল ও তিব্বতের প্রধান বর্ডার। রাসোয়াগাধি ও কোদারি বা তাতোপানি এই দুটি বর্ডারই নেপাল থেকে তিব্বতে যাবার প্রধান বর্ডার, বিশেষ করে কৈলাস তীর্থযাত্রীদের জন্য। কাঠমান্ডু থেকে কোদারি বর্ডারের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। অপরদিকে কাঠমান্ডু থেকে রাসোয়াগাধি বর্ডারের দূরত্ব প্রায় 145 কিলোমিটার। পাতরাসের পর এদিক ওদিক কিছুটা ঘোরার পর আবার বাসে উঠছি। এখনো সবাই বাসে আসেননি। পাতরাসের জন্য প্রায় 45 মিনিট থামার পর বাস আবার চলতে শুরু করলো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর বাস আবার থামবে বর্ডারে। আমরা চলেছি আরানিকো হাইওয়ে দিয়ে। নেপাল থেকে এই পথটি চলে গেছে কোদারি বর্ডারে। আমরা এখন চলেছি সুনকোশি নদীর পাশ দিয়ে। সুনকোশি নেপালের একটি অন্যতম নদী। এই নদীটির উৎপত্তিস্থল তিব্বতের ঝাংজাংবো হিমবাহ। এই নদীটি সপ্তকোশি নদীর সাথে মিলিত হয়ে ভারতের বিহারের কাটিহার জেলায় গঙ্গার সাথে মিলিত হয়েছে। নদীতে এখন ভালোই জল আছে। নদী বইছে রাস্তা থেকে মাত্র কয়েক ফুট নিচ দিয়ে। দেখছি নদীর রাস্তার দিকটা বাঁধানো হয়েছে, কিন্তু নদীর প্রবল স্রোতে তা অনেক জায়গায় ভেঙে গিয়েছে।
নদীর তীরে কাশফুল দেখে বোঝা যাচ্ছে শরৎ এসে গিয়েছে। তবে এবার বর্ষা যাওয়ার নাম নিচ্ছে না। এর আগেও গ্রাম অঞ্চলে, খাল বিলে, নদীর ধারে প্রচুর কাশফুল দেখেছি। তবে আজ যেন সুনকোশি নদীর ধারের কাশফুল দেখে খুবই ভালো লাগছে। যতই সামনের দিকে চলেছি ততই রাস্তার অবস্থা খারাপ হচ্ছে। এই স্থানে রাস্তার অবস্থা বেশ খারাপ। এ পথে দেখছি গাড়ির অত ভিড় নেই, গাড়ির সংখ্যা বেশ কম। মাঝে মধ্যে একটি দুটি গাড়ির সঙ্গে দেখা হচ্ছে। এ পথে চলতে চলতে দেখছি ধসে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। এ পথে বাস চালানো বেশ কঠিন, চালক খুবই অভিজ্ঞ, এ কথা বলতেই হবে। এ পথে চলা খুব সহজ নয়। আমি মাত্র একটি ধস কবলিত স্থান তুলে ধরেছি। রাস্তার এই ধরনের অবস্থা আছে আরও কয়েক জায়গায়। এখন সময় সকাল 11টা। এখনো আমরা বর্ডার থেকে প্রায় 10-11 কিলোমিটার দূরে। হঠাৎই বাস থামল। বাস থেকেই দেখছি এ পথের অসাধারণ দৃশ্য। অনেকক্ষণ হলো বাস যাচ্ছে না। শুনলাম সামনে ধস নেমেছে। বাস থেকে নামলাম, যাই দেখে আসি। যেতে যেতে দেখছি অনেক বাসই দাঁড়িয়ে আছে। এই বাসগুলি সবই তীর্থযাত্রীদের বাস। ধস দেখতে যেতে যেতে ভাবছি কেমন ধস নেমেছে কে জানে, আজ যেতে পারবো কিনা। আরো কত রকম ভাবনা। বেশ কয়েক মিনিট হেঁটে পৌঁছে গেলাম ধস কবলিত স্থানে। দেখছি এখানে 100 থেকে 150 মিটার রাস্তা 2 থেকে 3 ফুট বসে গিয়েছে। রাস্তা সারাইয়ের কাজ চলছে। তবে আমার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই অংশটা নিচে ধসে যাবে। ফেরার সময় রাস্তার এই অংশটা থাকবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সংশয় আছে। তবে মহাদেবকে বলছি আগে তো
যেতে দাও, ফেরার কথা পরে ভাবব। হর হর মহাদেব। মহাদেবকে বলেছিলাম তাড়াতাড়ি স্থানটা পার করে দাও। মহাদেব বোধহয় কথাটা শুনলেন। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই বাস আবার চলতে শুরু করল। ঘড়িতে এখন সময় বেলা 1টা। আমরা প্রায় পৌঁছে গেছি কোদারি বর্ডারের কাছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চীনের অনেক ট্রাক। এ পথে নেপালের সাথে চীনের ব্যবসা বাণিজ্য চলে। বর্ডার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে বাস থামল। এখন আমরা হেঁটেই চলেছি বর্ডারের দিকে। এখান থেকে বর্ডারে যেতে সময় লাগে প্রায় 30 মিনিট। এখানে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য 300 টাকার বিনিময়ে ব্যাগ বহনকারী পাওয়া যাচ্ছে। এইমাত্র খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা পার হয়ে আসলাম। এই অবস্থায় ক্যামেরা বার করার মতো সাহস আমার হয়নি, কারণ পা ফেলতে সামান্য ভুল হলেই পড়তাম সুনকোশি নদীতে। ভাবছি এই দুঃস্বপ্নের রাস্তা শেষ হলো। সামনেই দেখি আবারও একই ধরনের রাস্তা। দুঃস্বপ্নের রাস্তা পেরিয়ে চলে এসেছি বর্ডারে। এটি কোদারি বা তাতোপানি বর্ডার। আমি এখনো নেপালে, আর ওই দিকটা চীন। ইমিগ্রেশনের সমস্ত প্রক্রিয়া পার করে আমি এখন চীনে। দেখছি ঘড়িতে সময় 2 ঘন্টা 15 মিনিট এগিয়ে গিয়েছে। চীনের সময় নেপাল থেকে 2 ঘন্টা 15 মিনিট এগিয়ে থাকে, আর আমাদের দেশ থেকে থাকে 2.5 ঘন্টা। বাস চলে এসেছে। এখন আমরা যাব নেয়ালামে। নেয়ালামে যেতে যেতেই বলছি ইমিগ্রেশনের কথা। চায়না ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন চলেছি নিয়ালামের দিকে। খুব যে বেশিক্ষণ লেগেছে তা না, এমনি লাইন ছিল, প্রচুর জনে ছিল, প্রায় 200 জনের মতো পরে পড়েছিলাম আমি। তার জন্য হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু ব্যাগ যে শুনেছি যেভাবে চেক হয় সেইভাবে হয়নি। মোটামুটি উপর দেখেই ছেড়ে দিয়েছে। সবাই যে বলে খুব ভালোভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে চেক হয়, কিছুই হয়নি আমার ক্ষেত্রে অন্তত। 10 আঙুলের ছাপ দিতে যতটা সময় লেগেছে তাছাড়া কিন্তু একদম বেশিক্ষণ লাগে। এখন আমরা চলেছি নিয়ালামের দিকে। এখন বাজে প্রায় 6:30। আমার মনে হয় কোদারি বর্ডারে চীন সরকার তেমন কর্মচারী নিয়োগ করেনি, তাই হয়তো ইমিগ্রেশনে একদমই কড়াকড়ি নেই। এখনো পর্যন্ত নেপালের পরিবেশের সঙ্গে এ স্থানের তেমন কোনো পার্থক্য চোখে পড়ছে না।
রাত 9:30 পৌঁছালাম নেয়ালামের হোটেলে। কোদারি বর্ডার থেকে নেয়ালামের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এই 35 কিলোমিটার পথ আসতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। বর্ডার থেকে প্রায় কিলোমিটার 5 রাস্তা ভালো ছিল, তারপরে রাস্তার অবস্থা অতটা ভালো ছিল না। প্রায় মিনিট 5 হলো হোটেলে এসেছি। এর মধ্যেই ট্যুর পরিচালক কর্মাজি আমাদের রুম দিয়ে দিলেন। চলুন রুমটি দেখা যাক। এই রুমে আছে 6টা বেড। রুমটা বেশ ভালো। এটা এই রুমের টয়লেট। টয়লেটটি কাচের, তবে ঘষা কাচ। এই ধরনের টয়লেট আমি এ পর্যন্ত কোথাও দেখিনি। যাই হোক, টয়লেটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তিব্বতে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। রাত 12:15 চলে এসেছি রাতের খাবার খেতে। দেখছি এত কম সময়ের মধ্যেই আমাদের ট্যুরের কিচেন স্টাফরা বেশ কয়েক ধরনের খাবার তৈরি করে ফেলেছেন। আমরা খেতে বসেছি। আজকে খাবারে আমি নিয়েছি ভাত, ডাল আর পাঁপড়, গোলাপ জামুন আর সবজি। এই দিয়েই আজকে আমরা খাবো। এখানে আমার সঙ্গে যিনি আছেন তিনি খাচ্ছেন, এই যে স্যুপ খাচ্ছেন আর ভাত ডাল আমার মতনই সব। ঠিক আছে, জলের বোতলটা নিয়ে আসি। জলের বোতলটা নিয়ে আসা হয়নি। আমি আর যে খাবার খাচ্ছি, এছাড়াও রাতের খাবারে অন্যান্য খাবারও আছে। আছে রুটি, স্যুপ, আচার, পপকর্ন। এবার খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। কোন রকম খাওয়ার মতো হয়েছে, খেয়ে নি। আজকে একটা মজা হয়েছে, দুপুরবেলা আমার খাওয়াই হয়নি। মজা ঠিক বলবো না, আমি আগে আগে বেরিয়ে এসেছি, সবাই তারপরে খেতে বসেছে, আমার খাওয়া হয়নি। তাই রাত্রির বেলাটা একটু ভালো করে খাই। 3 বেলা ভালো করে খেতে হবে কৈলাস যাত্রায়, এটা আমাদের গাইড বলে দিয়েছে। যাই হোক, একবেলা খাওয়া দাওয়া হয়নি, কিন্তু এখন বেশ পেট ভরেই খাবো। আচ্ছা, এখন বাই, গুড নাইট। আজকে কৈলাস যাত্রার 3য় দিন এখানেই শেষ করছি। আগামীকাল যাব নেয়ালাম থেকে সাগা। সেই ভিডিও থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।